আচ্ছা, আজকে আমরা একটা বিশেষ ধরনের ইন্টারফারেন্স পড়বো, যেটা আমরা আগে পড়িনি। সেটা হলো মাল্টিপল বিম ইন্টারফেরোমেট্রি। ঠিক আছে, আমরা এর আগে না, যেটা আমরা একদম পড়িনি এটা বলাটা ভুল। আমরা অ্যাকচুয়ালি দু ধরনের ফেনোমেনা দেখেছি। একটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স বিটুইন জাস্ট টু বিমস, আর আমরা আরেকটা যেটাকে আমরা বলেছি ডিফ্র্যাকশন। সেখানে কি হয়েছে না, মানে একটা মানে টু বিম বা টু ওয়েভ ফ্রন্ট আর কি। আর ডিফ্রাকশনে কি হয়েছে না, একটা ওয়েভ ফ্রন্ট থেকেই অনেকগুলো সেকেন্ডারি ওয়েভলেট বেরিয়ে তাদের নিজেদের মধ্যে যে ইন্টারফারেন্স সেইটা আমরা দেখেছি। তারপর আমরা আবার দুটোর কম্বাইন্ড এফেক্টও দেখেছি, ইন্টারফারেন্স এবং ডিফ্রাকশন দুটোই হবে, মানে স্লিটটাও ইটসেলফ চওড়া হবে, অর্থাৎ একটা স্লিটের নিজের মধ্যে ডিফ্রাকশন হবে, আবার এটার সঙ্গে এটার ইন্টারফারেন্স হবে। তো বেসিক্যালি তিন ধরনের জিনিস আমরা দেখেছি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটাকে বলা যেতে পারে এক্সটেনশন of extension of thin film interference. ওকে, থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্সে কি হয়েছিল? থিন ফিল্ম ছিল যার একটা অ্যাঙ্গেল ছিল থিটা। থিন ফিল্মের থিকনেস অ্যাট দ্য পয়েন্ট অফ অবজারভেশন সেটা হচ্ছে টি। এরপরে ব্যাপারটা কি হতো না, উপরের ইয়েতে একটা, আচ্ছা, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা 1, আমরা এআর ধরেছিলাম আর এটাকে আমরা এন বলেছিলাম। আচ্ছা, সো তারপর কি হলো না, একটা বিম এসে ইনসিডেন্ট হলো, সেটার একটা পোর্শন রিফ্লেক্টেড হলো, একটা পোর্শন নিচে এলো, নিচে থেকে রিফ্লেক্টেড হলো, উপর দিয়ে বেরোলো, তাদের মধ্যে ইন্টারফেয়ারেন্স। এবং সেখানে তখন পড়াবার সময় আমি আরো একটা কথা বলেছিলাম, যে বেসিক্যালি কিন্তু উপরে যে যাবে সে কিন্তু আবার নিচে আসবে, এবং সে আবার এখানে আসবে, এবং আবার এখান থেকে বেরোবে, এবং এই ঘটনাটা কিন্তু ঘটতেই থাকবে। তো আমরা এখানে বাকি পোর্শনটা ইগনোর করেছি এবং শুধুমাত্র এই কেসটাই কনসিডার করেছি। এই কেসটা কনসিডার করে আমরা পাথ ডিফারেন্স পেয়েছি 20 cos theta বিটুইন দিস টু বিমস, আর পরের পার্টগুলো আমরা ইগনোর করেছি। এখন আমরা কি করব, এখন আমরা কেসটাকে মানে এখন আমরা অ্যাকচুয়ালি পরের পার্টগুলোও কনসিডার করব। তার ফলে আমরা অ্যাকচুয়ালি মাল্টিপল বিমের মধ্যে ইন্টারফেয়ারেন্স কনসিডার করব, এবং সুবিধার জন্য আমরা থিটাটাকে 0 ধরে নেব, অর্থাৎ প্যারালাল ফিল্ম বা টু প্যারালাল রিফ্লেক্টরস। ওকে, আচ্ছা, নাও তাহলে আমাদের ছবিটা এরকম দেখতে হবে। এইরকম একটা ব্যাপার, প্যারালাল রিফ্লেক্টরস, তারপর তার উপরে মিডিয়াম থেকে, উপরে মিডিয়াম থেকে এরকম লাইট এসে পড়লো, দেন ইট গট রিফ্লেক্টেড, সেটার একটা পোর্শন নিচে এলো, রিফ্লেক্ট হলো, উপরে গেল, উপর থেকে বাইরে বেরোলো, তারপরে আবার নিচে এলো, রিফ্লেক্ট হলো, তারপরে বাইরে বেরোলো,
সো অন সো ফর্থ। তাহলে এই ব্যাপারটা চলতেই থাকবে। রিফ্লেকশন, ট্রান্সমিশন, রিফ্লেকশন, ট্রান্সমিশন, এগেন রিফ্লেকশন, রিফ্লেকশন, এই। ঠিক আছে। আচ্ছা, এবার এটা শুধু উপরের দিকেই হবে তাই নয়, অবভিয়াসলি নিচের সারফেস থেকেও ট্রান্সমিশন হবে নিচের দিকে, এবং যেহেতু এটা প্যারালাল প্লেট, তাহলে এই যে ট্রান্সমিটেড যে রে সেটা এইটার সঙ্গে প্যারালাল হবে। ঠিক আছে, এটা তো তোরা আগেই পড়েছিলি। So the transmitted ray is parallel to the incident beam. তাহলে কি হলো একটা। আচ্ছা, এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সাপোজ এটা AR এবং এটা N, অনেক সময় উল্টোটাও হয়, যাই হোক আমরা আমাদের এই মডেলটাতে এরকমই ধরলাম। তাহলে আমাদের কাছে এখন একটা থিন ফিল্ম আছে, কনফাইন্ড ইনসাইড টু প্যারালাল রিফ্লেক্টরস। ওই থিন ফিল্ম মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স N, আর দুপাশে 1 অর্থাৎ AR। এবার একটা বিম এলো, এসে মাল্টিপল রিফ্লেকশন এবং ট্রান্সমিশন হলো। তার ফলে উপরের দিকে অর্থাৎ রিফ্লেক্টেড লাইটে বা ওয়ান মানে টপ মিডিয়ামে আমরা একটা সেট অফ রিফ্লেক্টেড প্যারালাল বিম পেলাম, আর ফিল্মের অন্য পাশটাতে আমরা সেট অফ ট্রান্সমিটেড প্যারালাল বিম পেলাম। রাইট। এবার এটার এফেক্টটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে, অবভিয়াসলি এই প্যারালালটাকে, এটা তো অ্যাকচুয়ালি ইনফিনিটিতে গিয়ে প্যাটার্নটা ক্রিয়েট করবে, তো আমরা তো ইনফিনিটিতে যাব না। তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা লেন্সের সাহায্যে প্যারালাল বিম যেটা রিফ্লেক্টেড এবং ট্রান্সমিটেড দুটোকেই আমরা ফোকাস করাবো, করে আমরা ইন্টারফারেন্সের রেজাল্টটা দেখব এখানেও এবং এখানেও। ঠিক আছে। So this is what multiple beam interferometry is all about. Now the result. Both of these are reflectors. এটা এবং এটা। আচ্ছা, এইবার যেহেতু এখানে রিফ্লেকশন এবং ট্রান্সমিশন হয়েছে, তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। ডিভিশন অফ অ্যামপ্লিটিউডের মানে ব্যাপারটা এরকম, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড কেন হচ্ছে, বিকজ অফ রিফ্লেকশন অ্যান্ড ট্রান্সমিশন। যখন একটা বিম এসে পড়ে সেটার অরিজিনাল অ্যামপ্লিটিউড যদি A হয়, তাহলে সারফেসের একটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট থাকে এবং একটা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট থাকে। তো এখানে আমাদের দুটো সারফেস আছে, মানে দুটো সারফেস আছে মানে কি, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট AR1 এবং T1। তো এই R1 আর T1 they basically depend on the nature of the medium. ওকে, তো ধরা যাক সাপোজ যখন 1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে
এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যে ইন্টারফেস, সেই সময় যদি রিফ্লেকশন হয় তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইজ R1 and transmission coefficient is T1, whereas n refractive index এর মিডিয়া থেকে 1 refractive index এর মিডিয়াতে যাওয়ার সময় যে রিফ্লেকশনটা হবে তখন অ্যামপ্লিটিউডের রিডাকশনটা হবে R2 এবং ট্রান্সমিশন রিডাকশনটা হবে T2। ঠিক আছে? Therefore, suppose originally the complex amplitude of the wave, যেটা কিনা ইনসিডেন্ট অন দ্য সারফেস, সেটা হচ্ছে A naught and lambda naught is its wavelength. So এটা যখন নিচে রিফ্লেক্টেড হবে তখন এইটা হবে এটা যখন উপরে রিফ্লেক্টেড হবে তখন এটা হবে A naught R1, আর নিচে যখন এটা ট্রান্সমিটেড হবে, কেননা এখানে বলেছি 1 থেকে n এ ঢোকার সময় সেই যে ইন্টারফেস সেখানে যেটা রিফ্লেকশন R1 এবং যেটা ট্রান্সমিশন সেটা T1, তাহলে উপরে যখন রিফ্লেকশন হলো এটা A naught R1 হলো এবং নিচে যখন ঢুকে গেল তখন এই পার্টটা হয়ে গেল A naught T1। তারপর n থেকে 1 এ যাওয়ার সময় এখানে আরেকটা রিফ্লেকশন হচ্ছে, তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট R2, তাহলে এই বিমটার অ্যামপ্লিটিউড হবে A naught T1 R2। এটা যখন বাইরে বেরোচ্ছে তখন কি হচ্ছে, n থেকে 1 এর দিকে বেরোচ্ছে, তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট হবে T2। সো এর অ্যামপ্লিটিউড হবে A naught T1 R2 T2। তার সঙ্গে আরেকটা জিনিস হবে, কিন্তু সেটা একটু পরে আসছে। আচ্ছা, এবার A naught T1 R2 এটা এই পয়েন্ট থেকে আবার রিফ্লেক্টেড হলো, কবিতা। হ্যাঁ কবিতা, তুই আমাকে হোয়াটসঅ্যাপে তোর ফোর্থ সেমিস্টারেই তো হয়েছিল না এই প্রবলেমটা? ও তোর থার্ড সেমে হয়েছে, তুই এখন 6th সেমে আছিস তো? হ্যাঁ 6 হ্যাঁ ফাইনাল সেমে বলছি। ঠিক আছে, তাহলে তুই তো থার্ড সেমের অ্যাডমিট কার্ডটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠা। আর তোর অ্যানথ্রোপোলজিটা পুরো কিছু আসেনি ওটা, তাই তো? হ্যালো, হ্যাঁ বলছি তোর অ্যানথ্রোপোলজির মার্কসটা একদম আসেনি, তাই তো? হ্যাঁ অ্যাডমিট কার্ডটা পাঠাবি। আমি বলছি তোর অ্যানথ্রোপোলজির কোনো মার্কসই আসেনি, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, ওটা আমরা কথা বলছি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ ওকে। আচ্ছা, এবার এই বিমটা আবার উপর থেকে নিচের দিকে রিফ্লেক্টেড হলো n থেকে 1 এ যাওয়ার সময়, তাহলে এগেন আবার সেই R2ই হবে, তাহলে এখানে একবার R2 হবে। সো A naught, আচ্ছা আসলে এখানে ঠিক না, A naught T1 R2 স্কোয়ার, এবং এখানে আবার একটা R2, তাহলে এটা হবে A naught T1 R2 কিউব। আবার এবার যখন ও বেরোচ্ছে তখন আবার T2 দিয়ে মাল্টিপ্লিকেশনটা হবে, তার মানে যেটা দাঁড়ালো A naught T1 R2 কিউব T2। So what does it mean? প্রথমটা তো A naught R1, ঠিক আছে, ওটা ছেড়ে দিয়ে ডাইরেক্ট রিফ্লেকশন হচ্ছে। এরপরের থেকে যেটা লক্ষ্য মানে যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি তোর
এ নট থাকবে, T1 থাকবে, কেননা অরিজিনালি এটা এইভাবে ঢুকেছে, এবং T2 ও থাকবে, কেননা ঢুকে এটা বেরোবে। মানে বেসিক্যালি বিমটা একবার ঢুকবে ট্রান্সমিশন T1 হবে, আরেকবার বেরোবে ট্রান্সমিশন T2 হবে, মাঝখানে কি হবে, বারবার রিফ্লেকশন হবে। তো প্রত্যেকটা বিম, এই বিমটা এই বিমটা, দুটো পরপর বিমের মধ্যে ডিফারেন্সটা কি, ওর দুবার বাড়তি রিফ্লেকশন। সো একদম প্রথম বিমটা যেমন আমরা দেখতে পাচ্ছি, প্রথম বিমটা হচ্ছে A0 R1, এরপরের বিমটা A0 T1 T2 এবং R2। এরপরের বিমটায় A0 T1 T2 এই পার্টটা কমন থাকবে, কেননা একবার ঢুকেছে এবং একবারই বেরিয়েছে, কিন্তু প্রত্যেকটা বিম কি হচ্ছে, দুবার এক্সট্রা রিফ্লেকশন হচ্ছে। মানে প্রত্যেকটা কনজিকিউটিভ বিমের মাঝখানে কি আছে, দুবার রিফ্লেকশন, একবার এরকম এবং আরেকবার এরকম, রাইট? তাহলে এর পরেরটা অবভিয়াসলি হবে R2 কিউব, তারপরেরটা কি হবে, A0 T1 T2 R2 টু দ্য পাওয়ার 5। এইরকম করে করে প্রত্যেকটা বিমের অ্যামপ্লিটিউড হবে, যেগুলোকে ফাইনালি অ্যাড করতে হবে, সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন। কিন্তু এর সঙ্গে আরেকটা কি পার্ট অ্যাড হবে বলছিলাম, সেটা হচ্ছে এই যে যখন এই ব্যাপারটা হয়, মানে একটা এই বিম আর একটা এই বিম যখন সুপারপজিশন হয়, তখন এদের মধ্যে অটোমেটিক্যালি একটা পাথ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়, হুইচ ইজ 20 cos থিটা। 20 cos থিটা কেন, তোরা বললি না তো এটা 20 cos r মাইনাস থিটা, ঠিক আছে? পাথ ডিফারেন্স ইন্ট্রোডিউস হবে, সেটা হচ্ছে 20 cos r মাইনাস থিটা। তো আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা সুবিধার জন্য এটাকে প্যারালাল ফিল্ম ধরে নিয়েছি, তাহলে এই প্রবলেমটার জন্য থিটা ইকুয়াল টু 0, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফিল্মস। সুতরাং পরপর দুটো বিমের মধ্যে আমার এফেক্টিভ পাথ ডিফারেন্স হচ্ছে 2n, এটাকে t না বলে এটাকে আমরা h বলি, ফিল্ম থিকনেস 2nh cos, নাও দ্য অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল ডিফাইন করে দিই, তো এটা যদি θ1 হয়, ধরা যাক এটা, বা θ1 দেওয়ারও দরকার না, θ1 θ2 করতে হবে, কিছু করার নেই, কারণ আরটার আমরা অনেক ধরে নিয়েছি। ধরা যাক অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যদি θ2 হয় আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স θ1, তাহলে আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে পরপর যে দুটো বিম বেরোচ্ছে তাদের মধ্যে এফেক্টিভ পাথ ডিফারেন্স হবে 2nh cos θ2। তাহলে এই পাথ ডিফারেন্স, তাহলে তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স হবে ডেল্টা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা নট ইন্টু 2nh cos θ2, 4 pi nh cos θ2 by lambda naught। Therefore প্রত্যেকটা বিমের সঙ্গে তার পরের বিমের একটা এই অ্যামপ্লিটিউডটা, এটা তো হবেই, তার সঙ্গে একটা এক্সট্রা ফেজ ডিফারেন্স, this one e to the power I delta e to the power I 2 delta। এর পরেরটাতে হবে A0 T1 T2 r to the power 5 e to the power 3 I delta। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে, দিস ইজ দ্য ফর্মুলেশন অফ দ্য এন্টায়ার প্রবলেম। এইবার আমাদের
to find out the result of the superposition of all the beams, পুরোটাকে অ্যাড করতে হবে। এটা রিফ্লেক্টেড লাইটের জন্য আমি বলছি, ট্রান্সমিটেডটা তোরা করবি, দ্যাট উইল বি আ হোমওয়ার্ক। আচ্ছা, রিফ্লেক্টেড লাইটটা আমরা কমপ্লিট করি। তাহলে টোটাল রেজাল্ট্যান্ট complex amplitude due to the reflected beam A0, R1, A0, T1, T2, R2, e to the power I delta, A0, T1, T2, R2 square, R2 cube, e to the power 2I delta, এরকম করে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস। A0 কমন নিলাম, R1 প্লাস T1, T2, R2 e to the power I delta কমন নিলে থাকছে 1 প্লাস R2 স্কোয়ার e to the power I delta, R2 to the power 4 e to the power 2I delta ইত্যাদি। তো খুবই ভালো ব্যাপার, বিকজ দিস ইজ অ্যান ইনফাইনাইট জিপি সিরিজ, গুণোত্তর প্রগতি। A naught গুণোত্তর প্রগতির সামেশন হবে, এটা এদের যেটা ফিক্সড রেশিও সেটা হচ্ছে R2 স্কোয়ার e to the power I delta, তাহলে the sum will be 1/1 minus যেটা ফিক্সড রেশিও, মানে বেসিক্যালি জিনিসটা হয় A by 1 minus R, মানে আরটা যদি ফিক্সড রেশিও হয়, এটা যদি ফার্স্ট টার্ম হয়, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে it will be 1/1 minus R2 square e to the power I delta. This is my resultant complex amplitude because of reflection. Clear? আচ্ছা, এইবার if the reflectors are lossless, lossless মানে হচ্ছে there is no absorption, মানে যে এনার্জিটা এলো বা যে অ্যাম্পলিটিউডটা এলো তার কিছুটা পোরশন উপরে রিফ্লেক্টেড হলো, বাকিটা পোরশন নিচে ট্রান্সমিটেড হলো, কোনো পোরশনই ভেতরে মানে মিডিয়ামের ভেতরে এরকম যদি ওয়েভ এসে পড়ে, মিডিয়ামের ভেতরে অনেক সময় অ্যাটেনুয়েশন হয়। ও আচ্ছা, এটা মানে ঠিক বোঝা গেল না, মানে আমি তো এখানে একটা সারফেস কনসিডার করছি, সারফেসটাকে আমি যদি একটু আর কি চওড়া করে দেখি, তাহলে ধরা যাক এটা হচ্ছে আমার সারফেস, উপরে 1 আছে আর নিচে n। তো অনেক সারফেসের ক্ষেত্রে কি হতে পারে যে এই ওয়েভটা যে এসে পড়লো সারফেসের মধ্যে অ্যাটেনুয়েশন হয়ে এরকম হলো ট্রান্সমিশনটা, তাহলে সেক্ষেত্রে কি হলো, এনার্জির একটা লস হলো, যতটা অ্যাম্পলিটিউড এসে পড়েছিল ততটা অ্যাম্পলিটিউড বাইরে বেরিয়ে এলো না, বা রিফ্লেকশনটা আলাদা ব্যাপার, হ্যাঁ রিফ্লেকশনের উপরেও প্রভাব ফেলতে পারে। তো এক্ষেত্রে আমরা রিফ্লেক্টরগুলোকে লসলেস বলছি, অর্থাৎ রিফ্লেক্টরের মধ্যে কোনো
এনার্জির লস হচ্ছে না। এই পরিস্থিতিতে therefore the reflectivity of the reflectors will be R1 square, which will be equal to R2 square for a lossless reflector. Okay, এবং ট্রান্সমিটিভিটি এটা এরকমই হয়। এটা যখন পরে তোরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়বি, কারণ এটা তো বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ইন্টারাকশন উইথ দ্য সারফেস। ওকে, তো সেটা যখন ম্যাক্সওয়েলস ল থেকে ব্যাপারগুলো পড়বি তখন এটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবি। এটা শিওর নিত্যানন্দ, সুদেশ না, সুদেশ না, তোদের 11:30টায় বলেছিলাম। আমাদের 11:30 ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের 11:30টায়, তোদের আলাদা। ঠিক আছে ম্যাডাম। হুম, আচ্ছা, ওকে ওকে, বাই। আর ট্রান্সমিটিভিটি of the reflectors, it is ঠিক আছে, টাও দিয়েই বলি, it is equal to T1 T2 which is equal to 1 minus R. প্রসঙ্গত স্টোকস ট্রিটমেন্ট থেকে তোরা একটা কিছু একটা এরকম টাইপের জিনিস প্রুভ করেছিল, R1 equal to minus R2 আর T1 T2 equal to 1 minus R1 square, বা এরকম একটা কিছু রিলেশন ছিল স্টোকস ট্রিটমেন্টে, সেটার সঙ্গে এটার বেশ একটা মিল টিল আছে। আচ্ছা, এনিওয়ে, তাহলে এটা রিফ্লেক্টিভিটি আর ট্রান্সমিটিভিটি। এটা ডিফাইন এই জন্য করলাম কেননা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইজ নট something that you can measure physically. What we can measure physically is reflectivity and transmittivity. কেননা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি বলছে, যে কোনো একটা লাইটের অ্যামপ্লিটিউড যদি a হয় তাহলে তার a r রিফ্লেক্টেড হবে আর a t ট্রান্সমিটেড হবে। কিন্তু আমরা অ্যামপ্লিটিউড মাপি না লাইটের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে মাপি, কিন্তু লাইটের ক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউড মাপি না। আমরা কি মাপি? আমরা মাপি ইন্টেন্সিটি, which is square of amplitude. অতএব রিফ্লেক্টিভিটি হচ্ছে আমার ফিজিক্যাল প্যারামিটার, রিফ্লেক্টিভিটি এন্ড ট্রান্সমিটিভিটি, এবং আমি যে রেজাল্টটা পেয়েছি সেটাকে আমি এবার রিফ্লেক্টিভিটি বা ট্রান্সমিটিভিটির টার্মে এক্সপ্রেস করব। অর্থাৎ এখানে T1 T2 R2 এই ব্যাপারগুলো চেঞ্জ হবে এবার। ওকে, সো লেট আস সি। তাহলে আমাদের AR is equal to A naught R1 plus T1 T2 R2 to the power I delta 1 minus R2 square e to the power I delta। এটা ছিল এখান থেকে আমরা, আচ্ছা এটা ছিল আর কি, ক্যাপিটাল R equal to R1 square equal to R2 square আর tau equal to T1 T2 equal to 1 minus R. Therefore AR by A naught
এবার আমি R1 কমন নিচ্ছি, 1 প্লাস T1 T2 R2 by R1 e to the power I delta 1 minus R2 square e to the power I delta equal to R1 just a minute equal to এটা প্লাস T1 T2 হচ্ছে 1 minus R2 by R1 হবে -1 because of this, তারপর এটা e to the power I delta থাকবে, নিচে হবে 1 minus R e to the power I delta. ওকে, এরপর আমরা কি করব? কনসিডারিং দ্য হোল সিস্টেম। এইবার ব্যাপার হচ্ছে যে এতক্ষণ যে রিফ্লেকশন, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, রিফ্লেক্টিভিটি, ট্রান্সমিটিভিটি এগুলো কার হচ্ছিল না এই সারফেসটার হচ্ছিল, মানে বিভিন্ন সারফেসের রিফ্লেক্টিভিটি, ট্রান্সমিটিভিটি এই সমস্ত আলাদা আলাদা করে ধরে ক্যালকুলেশনগুলো হচ্ছিল। এইবার আমরা এই গোটা সিস্টেম, মানে এই যে পুরো যে বস্তুটা, এবার আর কোনো সারফেস আলাদা করে নয়, এই পুরো বস্তুটাকে একটা অবজেক্ট হিসাবে ধরবো। অর্থাৎ এখন আমরা পুরো সিস্টেমটাকে একটা জিনিস ধরছি এবং আমরা এখানে মানে বের করতে চাইবো যে এর উপর একটা লাইট এসে পড়লে সেটা যখন মাল্টিপল এরকম রিফ্লেকশন হয় আর যখন মাল্টিপল ট্রান্সমিশন হয় তখন ওভারঅল রিফ্লেক্টিভিটিটা কত হয়। ওভারঅল রিফ্লেক্টিভিটি অফ দ্য এন্টায়ার সিস্টেম। তাহলে কি হলো, মানে এখানে মনে রাখতে হবে কোনটা কি। তাহলে আর হচ্ছে R is reflectivity of the interface. আর এটাকে একটু অন্যভাবে লিখি, এই আরটা এটা হচ্ছে reflectivity of the entire system. এই সিস্টেমের মধ্যে কি আছে, দুটো প্যারালাল রিফ্লেক্টরস আছে। এই সিস্টেমের টেকনিক্যাল নামটা কি? The name of this system is Fabry-Perot-Italan, after the name of the discoverer, মানে যিনি এই পুরো ব্যাপারটাকে কনসেপচুয়ালাইজ করেছেন এবং উনি দেখিয়েছেন। মানে এই ব্যাপারটা আমরা কেন বদার করছি সেটা অবশ্য একটু পরেই হাতে কলমেই দেখা যাবে, তবু আগে একটু মোটিভেশনটা বলে নেওয়া উচিত। সেটা হচ্ছে যে টু বিম ইন্টারফিয়ারেন্সের তুলনায় যখনই আমরা মাল্টিপল বিমের দিকে যাব, then the fringes will be much sharper.
সুতরাং ফ্রিঞ্জ আমার যত শার্প হবে তত রিজলভিং পাওয়ারটাও বাড়বে। কেননা র্যালের ক্রাইটেরিয়া থেকেই তোরা দেখেছিস যে রিজলভিং পাওয়ার মানেই বেসিক্যালি কি একটা ওয়েভলেংথ যার জন্য হয়তো এরকম কোনো একটা প্যাটার্ন পাওয়া গেছে, আরেকটা ওয়েভলেংথ যার জন্য এরকম কোনো একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। তো তাদের মধ্যে মানে এই যে শিফটিংটা, এই ব্যাপারটাই আর কি যতটা সূক্ষ্মভাবে সম্ভব। এবার মনে কর কোনো একটা সিস্টেমে এরকম একটা ভোঁতা একটা ফ্রিঞ্জ তৈরি হচ্ছে, হ্যাঁ, তো এরকম কোনো সিস্টেম দিয়ে কিন্তু দুটো আলাদা আলাদা ওয়েভলেংথকে আইডেন্টিফাই করা খুবই মুশকিল। কেননা যেহেতু এটা এতটাই ভোঁতা, ফলে দ্বিতীয় ওয়েভলেংথটা যথেষ্ট পরিমাণে শিফটেড না হলে ও কিন্তু এটা বুঝতেই পারবে না যে এখানে দুটো আলাদা আলাদা ওয়েভলেংথ আছে। মানে এতটা যদি ফ্ল্যাট হয় তাহলে যথেষ্ট পরিমাণে শিফটেড থাকতে হবে, তবেই এটা সম্ভব। না হলে কি হবে, জিনিসটা অরিজিনাল যে ল্যামডা তার মধ্যেই ঢুকে যাবে। ধর এরকম কোনো একটা এটা কিন্তু ও রিজলভ করতে পারবে না এই সামান্য পরিমাণ শিফট। কিন্তু যদি ফ্রিঞ্জটা খুব শার্প হয় তখন কি হবে, দ্য ফ্রিঞ্জ ইজ ভেরি শার্প, তখন কিন্তু দেখ সামান্য একটুখানি আলাদা ল্যামডা হলেই সামান্য একটুখানি আলাদা ল্যামডা হলেই it will be able to distinguish between them, যেখানে কিনা এখানে এতটা বেশি আলাদা হলে তবেই ডিস্টিংগুইশ করতে পারত। ফলে ফ্রিঞ্জ যত শার্প হবে ততই সেই ডিভাইসটা দিয়ে ভালোভাবে ওয়েভলেন্থকে রিজলভ করা যাবে, এবং অ্যাজ এ রেজাল্ট সেটা ততই বেশি ইউজফুল হবে ফর হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি মানে হচ্ছে এইটাই, যে কোনো স্পেকট্রাকে অ্যানালাইজ করা, যে আমাকে একটা সেট অফ ওয়েভলেংথ কোনো একটা জায়গা থেকে ভেসে ভেসে আসছে, ওয়েভলেংথ গুলোকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা, দ্যাট ইজ দ্য পারপাস অফ, মানে এটাকেই স্পেকট্রোস্কোপি বলে, স্পেকট্রামটাকে অ্যানালিসিস করা। স্পেকট্রোস্কোপি কিসে কাজে লাগে, সমস্ত জায়গায়। এই যে কোনো বিভিন্ন নক্ষত্রে আমরা পটাপট বলে দিচ্ছি যে এই নক্ষত্রে এই মেটেরিয়াল আছে, চাঁদের মাটিতে অমুক আছে, মঙ্গল গ্রহে ওইটা আছে। তো হ্যাঁ, অবভিয়াসলি এখন তো আমরা যান পাঠিয়েই আমরা সবকিছু হাতে কলমে চেক করতে পারি, কিন্তু স্টিল আমরা তো সব জায়গায় মহাকাশ যান পাঠাতে পারি না, আর ওটা পাঠানোর দরকার নেই, ওটা অনেক বেশি কমপ্লিকেটেড একটা প্রসিডিওর। বিজ্ঞানীরা কিন্তু তার অনেক আগে থেকেই, ইভেন ধর নক্ষত্র স্টারে তো আমরা কখনোই এসব মহাকাশ যান টান পাঠাতে পারবো না, হ্যাঁ গ্রহ টহতে হয়তো পাঠাতে পারবো, হ্যাঁ। তো এইগুলো সবই কিন্তু কোন গ্রহের মানে কোন নক্ষত্রের মধ্যে কি এলিমেন্ট আছে, কোথায় ফুয়েল হিসেবে কোন গ্যাসটা ব্যবহৃত হচ্ছে, বা কিসের মধ্যে কোথায় কি আছে, এই এলিমেন্টাল কম্পোজিশন পুরোটাই কিন্তু বোঝা গেছে। কেননা সেই স্টার থেকে যে লাইট আসছে বা যে ইএম রেডিয়েশন আসছে তার প্রপার হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস করে তবেই সেগুলো বোঝা গেছে। এটা শুধু কসমোলজি বা কসমিক ওয়েভের ক্ষেত্রেই এটা ট্রু নয়, এটা মানে যে কোনো ধরনের আননোন মেটেরিয়ালকে আইডেন্টিফাই করা। ধর উল্কাপাত হলো একটা অদ্ভুত একটা পাথর খণ্ড, তার মধ্যে অনেক কিছু থাকতে পারে, বা আমরা হয়তো প্রকৃতিতেই কোথাও একটা এরকম একটা অদ্ভুত পাথরের খণ্ড খুঁজে পেলাম, আমরা ফসিলের মধ্যে কিছু দেখতে পেলাম, তোর মধ্যে কি কি কম্পোজিশন আছে, কি কন্ডিশনে আছে, এই সবগুলোই অ্যাটমের পরিচয়ই হচ্ছে তার স্পেকট্রাম। অ্যাটমের ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে ও যে লাইনগুলো ক্রিয়েট করে, লাল নীল হলুদ সবুজ অতিবেগুনি ইনফ্রারেড হোয়াটএভার, সেই স্পেকট্রামের অ্যানালিসিস হচ্ছে স্পেকট্রোস্কোপি, এবং সেটা যত হাই রেজলিউশন নিয়ে করা যাবে ততই কারেক্ট ডেটা পাওয়া যাবে। তাই ফেব্রি প্যারোর এই যে পুরো কনসেপ্টটা এবং আবিষ্কারটা, এটা এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। এটা জাস্ট দেখতে ইচ্ছা হলো তাই করে দেখলাম এরকম কিন্তু নয়, ইট ইজ ভেরি মোটিভেটেড ডিসকভারি। তাহলে রিফ্লেক্টিভিটি অফ দ্য ফেব্রি প্যারো ইটালান কি হবে, অ্যামপ্লিটিউডের যে রেশিও তার মড স্কোয়ার, অবভিয়াসলি, কারণ রিফ্লেক্টিভিটি মানে হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের স্কোয়ার। মড স্কোয়ার, তো R1 এর স্কোয়ার তো ক্যাপিটাল আর, বাকি রইল
এই পার্টটা। আমরা মোড স্কোয়ার করি। Okay, 1 minus e to the power I delta minus e to the power minus I delta plus 1 নিচে হবে 1 minus delta minus I delta r square। তাহলে উপরে হবে 1 আর 1 2 মাইনাস 2 না 1 মিনিট দাঁড়া। ওকে, হ্যাঁ 1 আর 1 2 আর এটা হবে 2i cos delta আর নিচে হবে 1 প্লাস r স্কোয়ার মাইনাস 2r cos delta। আচ্ছা, তারপরে উপরে এটা হবে 2 আর এটা হবে 1 মাইনাস cos delta মানে হচ্ছে 2 sin স্কোয়ার delta by 2 আর নিচে হবে 1 প্লাস r স্কোয়ার মাইনাস আচ্ছা, নিচে এটাকে আমরা একটু রিরাইট করব। সেটা এইভাবে করব, 1 প্লাস r স্কোয়ার মাইনাস 2r, তাহলে এখানে হবে প্লাস 2r 1 মাইনাস cos ডেল্টা, মানে উপর নিচে সাইন স্কোয়ার ডেল্টা বাই 2 আর কি সেম টার্ম আনবো। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার উপরে 4 সাইন স্কোয়ার ডেল্টা বাই 2 আর নিচে এই পার্টটা একসঙ্গে করে 1 মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস 2r ইন্টু 2 সাইন স্কোয়ার ডেল্টা বাই 2, তাহলে উপর নিচে আমার সেম টার্ম এসে গেল। তাহলে effectively next পেজে যাই, reflectivity of the Fabry-Pérot-Etalon, it turns out to be 4r sin square delta by 2 1 minus r এর হোল স্কোয়ার প্লাস আবার সেই 4r sin স্কোয়ার ডেল্টা বাই 2। এটাকে আমরা উপর নিচে 1 মাইনাস r এর হোল স্কোয়ার দিয়ে ভাগ করি যদি, ওয়ান প্লাস in short এই যেখানে f হচ্ছে একটা বিশেষ টার্ম, f এর মানে কি সেটা একটুখানি দেখব। 4r বাই 1 মাইনাস r এর হোল স্কোয়ার, এটার একটা নাম আছে,
কিন্তু আগে এটা রোলটা কি সেটা দেখি, নামটা পরে দেখি। সো সাপোজ যদি আরটা খুব ছোট হয়, আর ইজ মাচ মাচ স্মলার দেন 1, তাহলে এফটা কি হচ্ছে? অ্যাপ্রক্সিমেটলি okay, so f is approximately 4r, which is again much smaller than 1. সুতরাং reflectivity of the Fabry-Perot-Etalon is approximately equal to f sin square delta by 2, কেননা f টা যেহেতু ছোট তাহলে এই টার্মটা নেগলিজিবল হয়ে যাচ্ছে, তার মানে reflectivity of the Etalon is proportional to sin square delta by 2. ঠিক আছে, এটার মানেটা কি? রিফ্লেক্ট, এই আরটা কি? আরটা হচ্ছে রিফ্লেক্টিভিটি অফ দ্য ইন্টারফেস। তো রিফ্লেক্টিভিটি অফ দ্য ইন্টারফেস যদি খুব কম হয় তাহলে কি হবে? তাহলে এতগুলো বিমের উৎপত্তিটাই হবে না। এই বিমের রিফ্লেক্টিভিটি যদি খুবই কম হয়, মানে এই ইন্টারফেসের, তাহলে কি হবে? জাস্ট হয়তো প্রথমবারে রিফ্লেকশনটা হলো, বেশিরভাগটাই বড় অংশটাই ট্রান্সমিশন হয়ে গেল, তারপরে হয়তো এখান থেকে এই নিচের সারফেস থেকেও একটু সামান্য অংশ রিফ্লেকশন হলো, বাকি পুরোটাই তলায় বেরিয়ে গেল। তার মানে এই যে এতগুলো এই বিম এই যে এতগুলো মাল্টিপল বিম ইন্টারফেয়ারেন্স, এই ঘটনাটা ঘটবেই না। ইন দ্যাট কেস আমরা কি পাবো? টু বিম ইন্টারফেয়ারেন্স পাবো। মানে রিফ্লেক্টিভিটিটা যদি ইন্টারফেসের খুবই কম হয় তাহলে তো আমরা মাল্টিপল বিম পাবো না। ইন দ্যাট কেস উই উইল গেট টু বিম সিনারিও, রাইট? এবার টু বিম সিনারিওতে আমরা কি পাচ্ছি? রিফ্লেক্টিভিটি অফ দ্য এন্টায়ার সিস্টেম প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার ডেল্টা বাই 2। একটু যদি মনে করে দেখিস তাহলে টু বিম ইন্টারফেয়ারেন্সে কিন্তু আমাদের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু প্রপোর্শনাল টু সামথিং হয়, সেটা কস স্কোয়ার ডেল্টা বাই 2 হয়। এবার মানে এটা ইয়াংস ডাবল স্লিটের ক্ষেত্রে বলছি, ওকে? তাহলে রেজাল্টটা কিন্তু ম্যাচ করলো। ইয়াংস ডাবল স্লিটে আমরা কস স্কোয়ার ডেল্টা বাই 2ই পেতাম, টু বিম ইন্টারফেয়ারেন্স। তো এখানে যদি রিফ্লেক্টিভিটি খুব কম হয় তাহলে দুটো বিমই থাকবে এবং তখন তাই হবে। তবে এখানে সাইন আছে আর এখানে কস আছে, তার কারণ ইয়াংস ডাবল স্লিটে ওই পাই ফেজ চেঞ্জের গল্পটা নেই, যেটা আমাদের এই সিচুয়েশনে আছে, তার জন্য কসটা সাইন হয়ে যাচ্ছে, নাথিং এলস। ঠিক আছে, তাহলেও আমরা এফ এর সিগনিফিকেন্সটা এখন অবধি পুরোপুরি বুঝিনি। সেটা বুঝবো যখন আমরা ওই ফ্রিঞ্জ গুলোকে প্লট করব। তো ফ্রিঞ্জ গুলোকে প্লট করার ক্ষেত্রে যেহেতু ফেব্রি-পেরো ইন্টারফেরোমিটার যেটা আছে সেখানে ট্রান্সমিটেড লাইট নিয়েই কাজটা হয়, তাহলে ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে the transmittivity of the Fabry-Perot-Etalon, this is it can be shown, একদম আগের প্রবলেমটা ঠিক যেইভাবে করলাম দেখানো যায় যে এইটা হবে, এইটা তোদের হোম টাস্ক। ঠিক যেভাবে আমরা পরপর R1 R2 RT এই যে n থেকে 1 এ যাচ্ছে 1 থেকে n যাচ্ছে করলাম, ডেল্টাটা অ্যাড করলাম, যোগ করলাম, যা করলাম ঠিক সেইভাবে করে এফটা একই থাকবে, করে এটা তোরা দেখাবি যে এরকম এইটা এরকম হচ্ছে। এইবার if we wish to plot T transmittivity of the entire field versus delta,
এবার ডেল্টাটা কি ছিল? ডেল্টা ওয়াজ দ্য ফেজ ডিফারেন্স। মনে পড়ছে তো? পরপর যে বিমগুলো বেরোচ্ছে তাদের মধ্যে তাদের প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ফেজ ডিফারেন্স হচ্ছে ডেল্টা। তাহলে এই মানে পরপর অ্যাডজাসেন্ট বিমের মধ্যে ফেজ ডিফারেন্সের সঙ্গে ট্রান্সমিটিভিটির রিলেশনটা কিরকম টাইপের দেখ। ট্রান্সমিটিভিটি ইজ ম্যাক্সিমাম অবভিয়াসলি যখন ডেল্টা বাই 2 ইজ এম পাই, কারণ তখন সাইনটা 0 হবে। সো ট্রান্সমিটিভিটি উইল বি 1। তাহলে ডেল্টা যখন 2m পাই, ডেল্টা যখন 2m পাই প্লাস 2 পাই ইত্যাদি, তখন ট্রান্সমিটিভিটি ভেরি হাই অর্থাৎ ইকুয়াল টু 1। তখন কিন্তু পুরোটাই ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে। কিন্তু যখনই 2m পাই ছাড়া আরো অন্যান্য ভ্যালু হচ্ছে, তখন ন্যাচারালি ট্রান্সমিটিভিটি কমছে, এবং সেটা এই পিক ভ্যালুর দুদিকেই কমবে, কেননা এখানে একটা স্কোয়ার আছে, তাই দুদিকেই কমবে জিনিসটা। So the variation is like this. এবার এই যে ফলটা, এই ফলটা কিন্তু ডিপেন্ড করবে কিসের উপর? এফ এর উপর। এফ যত বড় হবে তত ফলটা অবভিয়াসলি শার্প হবে, আর এফ যদি ছোট হয় তাহলে ফলটাও ধীরে ধীরে হবে। তখন হয়তো আর একটু ছোট এফ এর জন্য এই ট্রান্সমিটিভিটির যে পরিবর্তনটা সেটা আর একটু কম কম হবে, বা এটা তুলনামূলকভাবে অনেক ফ্ল্যাট হবে এফ যত ছোট হবে। তাহলে এফ হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা ডিফাইন করছে দ্য শার্পনেস অফ দ্য ফ্রিঞ্জেস। কারণ এটাই তো ফ্রিঞ্জ, বোঝা গেছে? মানে একটা ব্রাইট স্পট, এটা ব্রাইট নয়, এটা ট্রান্সমিটিভিটি, হ্যাঁ পুরোটাই ট্রান্সমিটেড হচ্ছে, তাহলে একটা ব্রাইট স্পট, কিন্তু তার চারপাশে একটা রিজিয়ান এটা ডার্ক। আবার যখন 2m পাই প্লাস 2 পাই হচ্ছে ডেল্টা, তখন আবার সেটা ব্রাইট হচ্ছে। তাহলে একটা ব্রাইট, এটা একটা ব্রাইট, তারপরে অনেকক্ষণ ডার্কনেস থাকবে, তারপরে আবার একটা ব্রাইট, আবার ডার্কনেস থাকবে, আবার একটা ব্রাইট। তাহলে এই হচ্ছে দিজ আর দ্য ফ্রিঞ্জেস অবটেন্ড ফ্রম ফেব্রি প্যারো ইন্টারফেরোমিটার। আর এই এফটাকে ডিটারমাইন করছে দ্য শার্পনেস। এফ কে বলা হয় ফিনেসি। ফিনেসি মানে হচ্ছে কতটা সূক্ষ্মতার সঙ্গে কেউ কাজ করতে পারে, মানে কেউ হয়তো খুব সূক্ষ্ম কারুকার্য করতে পারে, সেটাকে বলা হয় ফিনেসি। তো এখানে এফটা শার্পনেস অফ দ্য ফ্রিঞ্জেস ডিফাইন করছে, তাই এফ ইজ ফিনেসি। এবং এই শার্পনেসটা মানে সরি উইথটা, দিস উইথ, টিটা তো এখানে 1, তাহলে টি যখন হাফ হবে, ধরা যাক টি ইজ হাফ ফর ডেল্টা ইকুয়াল টু 2m পাই প্লাস মাইনাস ডেল্টা বাই 2, মানে এটা 2m পাই আর এই পুরো উইথটা হচ্ছে আমার ডেল্টা। তাহলে যখন ডেল্টা অ্যাঙ্গেলটা এইটা আসছে বা এটা হচ্ছে, তখন যদি টিটা হাফ হয়, তাহলে আমরা এই রিলেশনে এটাকে বসিয়ে আমরা পাবো এফ সাইন স্কোয়ার ডেল্টা বাই 4 ইকুয়াল টু 1, যেখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু 4 বাই রুট এফ। তাহলে এইটা হচ্ছে আমার ফুল উইথ হাফ ম্যাক্সিমা। ম্যাক্সিমার অর্ধেকে যখন আসছি,
তখন চওড়াটা কত, সেই চওড়াটা কিন্তু এফ এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এফ বাড়লে চওড়াটা কমবে, অর্থাৎ ফ্রিঞ্জেস উইল বিকাম শার্প। সো দিস ইজ দ্য বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফেব্রিপ্যারো ইন্টারফেরোমিটার। এইটাকে ইউজ করে, অর্থাৎ এইরকম একটা আমি মাঝখানে মানে এরকম একটা ফিল্ম ক্রিয়েট করব, তার মাঝখানে থিকনেসটা হবে এইচ, এখানে আমি একটা এক্সটেন্ডেড সোর্স রাখবো, অ্যাজ এ রেজাল্ট আমি স্ক্রিনের উপর সার্কুলার ফ্রিঞ্জেস পাবো। সোর্স থেকে এখানে বিম আসবে, তারপর এখানটাতে রিফ্লেক্টর লাগানো আছে, এবং যেই প্রিন্সিপালটা বললাম সেইটা অনুযায়ী এরকম 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 মাল্টিপল বিম ইন্টারফেরোমেট্রি তারা এইভাবে বেরোবে, তারপর একটা লেন্স দিয়ে এখানে ফোকাস করা হবে। এইটাই হচ্ছে, দিস ইজ দ্য ফেব্রিপ্যারো ইন্টারফেরোমিটার। ওকে, সো তাহলে দুরকম ইন্টারফেরোমিটার আমরা শিখলাম, ফেব্রিপ্যারো ইন্টারফেরোমিটার বা মাইকেলসন ইন্টারফেরোমিটার। দুটোরই রেজলিউশনের পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, এবং দুটো ইন্টারফেরোমিটারেরই নানান রকম অ্যাপ্লিকেশন আছে। তবে মূলত ওয়েভলেংথ সেপারেশন, স্পেকট্রোস্কোপিক পারপাস, এগুলোতেই ইন্টারফেরোমিটারকে বেশি ইউজ করা হয়। তো দিস কমপ্লিটস আওয়ার সিলেবাস অফ অপটিক্স। তাহলে এইবার আবার পুরোটা ভালো করে পড়, এমনিতেই সামনে পরীক্ষা, সামনের মাসে শেষের দিকে পরীক্ষা। তো ভালো করে প্র্যাকটিস কর, অঙ্ক টঙ্ক কর, পরের ক্লাসগুলোতে প্র্যাকটিক্যালের থিওরিগুলো একটু ডিসকাস করাবো আর ভার্চুয়াল ল্যাবে প্র্যাকটিক্যাল করাবো, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমি বলে দেবো কোন প্র্যাকটিক্যালটা করাবো, ওটার থিওরিটা একটু পড়ে আসবো।